আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে তারেক রহমান। উনি বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল সদরের কাতলি ইউনিয়নের বাগবাড়ি নামক গ্রামে। ঘটনাটি আমার কাছে দারুণ লেগেছে, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ঘটনাটি মূলত ১৯৮০ সাল থেকে শুরু। আর এই যে তারেক রহমান ভাই, ওনাদের গ্রামের বাড়ির কিছু দূরে অনেক বড় একটি গাব গাছ ছিল। গাব গাছ তো আপনারা অনেকেই চিনতে পারছেন অবশ্যই। আর ওই বড় গাব গাছটি হাজি বাড়ির গাব গাছ নামে পরিচিত ছিল। ওই গাছটি অনেক পুরনো, এতটাই পুরনো যে ওখানকার অনেক মুরুব্বি যারা জীবিত আছেন তাদের দাদারাও বলতে পারে না যে এই গাছটির বয়স কত। এই যে যিনি হাজি সাহেবের কথা বা হাজি সাহেব যিনি ছিলেন, ইনি অনেক বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, খুবই ভালো একজন মানুষ ছিলেন। উনি অনেক ধরনের ট্রিটমেন্ট জানতেন, স্পেশালি প্যারানর্মাল ট্রিটমেন্ট, মানে জিন রিলেটেড বিষয়ে ট্রিটমেন্ট উনি করতেন। তারপর উনি অনেক হারানো জিনিস খুঁজে বের করে দিতে পারতেন, কারণ ওনার কাছে অনেক ভালো ভালো আল্লাহওয়ালা জিন ছিল, যাদের মাধ্যম দিয়ে এই কাজগুলো উনি করতেন। তারপর অনেক সময় অনেক নিরুদ্দেশ ব্যক্তি, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার সাথে থাকা ওই ভালো জিনদেরকে বলে সেই নিরুদ্দেশ ব্যক্তির খোঁজ খবর বের করে দিতে পারতেন। তো মানুষ হাজি সাহেবকে অত্যন্ত ভালোবাসত, শ্রদ্ধা করত। আর এই হাজি সাহেবের যে গাব গাছ আর হাজি সাহেবের যে বাড়ি, এই গাব গাছ এবং এই বাড়ির সীমা থেকে ঠিক ২০ ফিটের মতো একটু দূরে আরেকটা গাব গাছ ছিল। তবে সেই গাব গাছটি অত পুরনো ছিল না, সেটি মোটামুটি মাঝারি সাইজের ছিল, কিন্তু পুরনো না, নতুন আর কি। ঘটনাটা শুরু মূলত এই ছোট গাব গাছকে কেন্দ্র করে। ওই হাজি সাহেবের পাশের বাড়ি যেই পরিবার থাকত, ওখানে একজন বউ ছিল, তার নাম হলো সুফিয়া। তো সুফিয়া কি করেছে, তার শাশুড়ির সাথে ঝগড়াঝাটি করে একদিন দুপুরবেলা বাড়িতে কেউ নাই, সবাই মাঠের কাজে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত। কোনো কারণে তার শাশুড়িও ঘরের মধ্যে ছিল না, অন্য কোনো কাজে গিয়েছিল, বাড়িটা ফাঁকা ছিল। ওই সময় এই সুফি একটি ভয়ানক কাজ করে বসেন। সে সকলের অগোচরে ওই গাব গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। সবাই পরবর্তীতে যখন এই বিষয়টি দেখে, পরিবারের সবাই অনেক কান্নাকাটি করে। তো এটা তো আসলে ওই সময়ে অনেক প্রত্যন্ত অঞ্চল ছিল। তো নরমালি যেটা হয় আর কি, যে পুলিশকে এই বিষয়গুলোতে খবর দেয়া হয়। তো যেহেতু গ্রামটা অনেক ভেতরে, সেই ১৯৮০ সালের দিকে, তখন তো আরও অবস্থা খারাপ ছিল। তখন তো এরকম মোবাইল ফোন, এমনকি টেলিফোন ব্যবস্থাও অতটা ছিল না। তো কে খবর দেবে থানায়? আর তখন অনেক সময় দেখা যেত এই ধরনের অপমৃত্যু হলে, বা যদি দেখা যেত যে না, তাকে কেউ খুন করেনি, এমনিতেই সে মারা গেছে, গ্রামের লোকজন অনেক সময় পুলিশে খবর দিত না, না দিয়ে তারাই দাফন কাফন করে খবর দিয়ে দিত। তো এবারের বিষয়টিও এমনটাই হয়েছিল, যে সুফিয়ার লাশটাকে গাবগাছ থেকে নামিয়ে তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করা হয় এবং তাকে কবর দেয়া হয়। আর পুলিশকে খবর দেয়া আসলে সম্ভব হয়নি, কারণ থানাটা অনেক দূরে ছিল, এটাও একটা বিষয়। তো যাই হোক, মূলত এর পর থেকেই কিছু সমস্যা দেখা দেয়। দিন হোক, রাত হোক, সন্ধ্যা হোক, সকাল হোক, দুপুর হোক, বিকাল হোক, মানে কোনো টাইম টেবিল না, যে কোনো সময় ভয়ানক কিছু সমস্যা দেখা দিতে থাকলো। যেমন দিনের বেলা কেউ ওই ছোট গাবগাছটির নিচ দিয়ে যাচ্ছে, তখন হঠাৎ করে মনে হয় কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিল। কেউ সন্ধ্যার দিকে যদি কেউ আসা যাওয়া করে, দেখা গেল বাড়িতে ফিরে আসার পরে আবল তাবল কথা বলতে থাকে, মানে পোজেসড হয়ে গেছে দুষ্ট জিনের দ্বারা। তো এই ধরনের ঘটনা ঘটতে থাকে। এই কারণে ওই গাবগাছটির কাজ দিয়ে মানুষজন যেতই না। আর এমন একটি ঘটনা আমাদের তারেক রহমান ভাইয়ের দাদার সঙ্গে ঘটেছিল। ওই দিনটা ছিল শনিবার, আর শনিবার ওই গ্রামের সাপ্তাহিক হাট বসত। তো বাজারঘাট করে ফিরতে ফিরতে ওনার প্রায় রাত ৮টা বেজে যায়। আর রাত ৮টা মানে কিন্তু গ্রামের অনেক রাত, আপনারা বুঝতেই পারেন। আর ওই সময় তো আরও বেশি শুনশান নীরবতা ছিল। আর ওই রাস্তাতে কিন্তু লোকজন কম চলাচল করত এমনিতেও, কারণ ওই ভয়ের একটা ব্যাপার তো চলছিল। তো উনি আবার এতটা ভয় টয় পেতেন না, আর যেহেতু রাত হয়ে গিয়েছিল, ওই রাস্তাটা ছাড়া ওই মাঠের মধ্যে দিয়ে নেমে ঘুরে আসাটা ওনার পক্ষে সম্ভব ছিল না। আর তাছাড়া উনি বাজারঘাট করেছিলেন, মাছ কিনেছিলেন, আর ওনার একটা বড় ডালা ছিল, মানে চড় একটা ডালা, বাজার করে ওর মধ্যে সবকিছু রেখে মাথায় করে নিয়ে চলে আসতেন বাড়িতে। ওটা বেত দিয়ে তৈরি আর কি, অনেকটা মানে বোলের মতো দেখায়। তো উনি যখন ওই গাব গাছের কাছ দিয়ে আসছিলেন, হঠাৎ করে মনে হলো যে
ওনার মানে ওই উপরে মাথার উপর যেই ডালাটা রাখা আর কি, ওর মধ্যে কিছু একটা নড়ে চড়ে উঠল। তো উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, এত জোরে মাছ নড়ে উঠল। তো মাছ নড়তেই পারে, কিন্তু বিষয়টা একটু অস্বাভাবিক মনে হয়। একবার নড়েছে, মাছ নড়লে তো সারা পথে তো কয়েকবার নড়বে, তাই না? কিন্তু হঠাৎ করে ওই জায়গাটাতেই সে নড়ল, আগে পরে নড়ল না। এটা উনি একবার চিন্তা করে তারপর আর কিছু না ভেবে উনি সোজা বাড়িতে চলে যায়। তো বাড়িতে যাওয়ার পর যখন ওই মাথা থেকে ডালা নামায়, দেখে সব বাজার আছে, যা যা কিনেছে, কিন্তু মাছটি নেই। তো উনি তো বুঝতে পারেন যে কি ঘটনা ঘটেছে। ওই যে এই দুষ্ট জিনটি সুফিয়া আত্মহত্যার পর থেকে নিয়ে মানুষজনকে ভয় দেখাচ্ছে, এই অশুভ শক্তিটি এই মাছ নিয়ে গেছে। তো এই ঘটনা আসলে উনি আর বাসায় কাউকে বলে না। বাসায় বললে ওনার ওয়াইফ বাচ্চা কাচ্চা মন খারাপ করবে যে মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু খেতে পারলো না, যার কারণে আর ভয়ও পাবে বাড়ির লোকজন। এই কারণে এই বিষয়টা উনি আর কাউকে বলেন না। এর মোটামুটি 1 সপ্তাহ পর আবার যখন শনিবার যে হাট বসে, এই হাটে উনি ওইবার মাছ কেনেননি, তো অন্য জিনিস কিনেছেন, বাজারঘাট করেছেন। তবে এইবার আর উনি ওই মাথায় ডালা নিয়ে যাননি। এবার কি করেছেন, উনি বাজারের ব্যাগই নিয়ে গেছেন। বাজারের ব্যাগের মধ্যে ওনার প্রয়োজনীয় বাজার ছিল, আর এক হাতে উনি চমচম কিনেছিলেন। তো চমচম কিনে বাড়িতে ফিরছেন। এখন এর মধ্যে কি হয় যে উনি যখন আসেন, ওই গাব গাছের কাছে আসেন, তখন কাছে আসার পর হঠাৎ করে দেখে একটি বিড়াল তার পথ আগলে দাঁড়িয়েছে। ওনার ব্যাগের মধ্যে কিন্তু মাছও ছিল, ছোট ছোট মাছ কিনেছিল আর কি। বিড়াল পথ আগলে দাঁড়িয়ে আছে, বিড়াল ওনাকে যেতে দেয় না। এখন উনি তো চিন্তা করে যে কি ব্যাপার, বিড়াল এলো থেকে আসতেই পারে, কিন্তু বিড়াল তো এগুলো পথ আগলে দাঁড়াবে না। যখন বিড়ালটাকে তাড়াতে যায়, বিড়াল উল্টো তেড়ে আসে তার দিকে। তখন উনি বিরক্ত হয়ে কি করে, পা দিয়ে একটা লাথি মারে বিড়ালকে। যখনই লাথি মেরেছে তখনই দেখে এই বিড়ালটার বিড়াল নেই, লোমশ কুচকুচে কালো একটা বড় অবয়ব হয়ে গেছে সাথে সাথে। এবং সেটি মানুষের কণ্ঠে বলে উঠল, তুই লাথি দিলি কেন? কাজটা ঠিক করলি না। এদিক দিয়ে খাবার নিয়ে যাচ্ছিস, আমাকে তো কিছু দিতেই হবে। তো তুই আমাকে লাথি মারলি, এর শাস্তি তুই পাবি। এই কথা বলেই ওই অবয়বটি ওখান থেকে অদৃশ্য হয়ে যায়। তো তারেক ভাইয়ের দাদা তো দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর উনি কাউকে তেমন কিছু বলেন না, কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার পর যখন উনি শুয়েছেন, প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয় ওনার। এবং এমন পেটে ব্যথা, উনি চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। একটা পর্যায়ে মানে এই অস্বাভাবিক ব্যথার কারণে উনি অজ্ঞান হয়ে যান। আর গ্রামে তো ভালো ডাক্তার নেই, গ্রাম্য ডাক্তার ছিল, তাকে আনা হয়। কিন্তু গ্রাম্য ডাক্তার এসে বলে যে এটা তার দ্বারা সম্ভব না, দ্রুত সদর হসপিটালে নিতে হবে। তো ওই রাতেই সবাই রওনা দেয়। তো সবাই যখন হাজী সাহেবের ওই গাব গাছটা পার হয়ে মানে ওদিক দিয়ে গিয়ে ওই ছোট গাব গাছের ওদিক দিয়ে যাচ্ছিল, তখন অদ্ভুত একটি অট্টহাসি সকলে শুনতে পায়। যারা তারেক ভাইয়ের দাদাকে নিয়ে যাচ্ছিল প্রত্যেকে কিন্তু শুনতে পায় ওই অট্টহাসিটি। তখনও কিন্তু ফজরের আজান দেয়নি, শুধু ওই অট্টহাসিটা দিচ্ছে। তখনই লোকজন বুঝতে পেরেছে যে আসলে সদর হসপিটালে না নিয়ে হাজী সাহেবের কাছে নিয়ে যায়, তাহলে হয়তোবা কোনো কাজ হতে পারে। তখন তারা কি করে, দ্রুত হাজী সাহেবের কাছে নিয়ে যায়। তখন তো ফজরের আজান দেয়নি, হাজী সাহেবকে ডাকাডাকি করে, উনি ঘুম থেকে উঠেন। ওঠার পর হাজী সাহেব বলেন যে কি হয়েছে। তখন লোকজন বলে ওনার প্রচণ্ড পেটে ব্যথা, উনি তো আসলে অজ্ঞান হয়ে আছেন। তখন হাজী সাহেব তাকে দেখে বলে, আমি বুঝতে পারছি কি হয়েছে। তখন উনি একটু পানি পরে তাকে ছিটিয়ে দেন। মুহূর্তের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসে এবং দিব্যি সুস্থ, কোনো ব্যথা নাই পেটে। তখন হাজী সাহেব বলে, এই বল কি হয়েছে। তখন এই তারেক ভাইয়ের দাদা সব ঘটনা হাজী সাহেবকে খুলে বলে। তখন হাজী সাহেব বলে যে গাছে আগে থেকেই একটা দুষ্টু জিন ছিল, এই সুফি আত্মহত্যা করার পরে ওর শক্তি বেড়ে গেছে এবং ও এতটা শক্তিশালী হয়েছে যে দিন নাই রাত নাই, যে কোনো সময় মানুষকে বিরক্ত করতে পারে। ওকে আর বাড়তে দেয়া যাবে না, ও শাস্তি দিতে হবে। তখন হাজী সাহেব কি করেন, উনার অনুগত যে ভালো শক্তিশালী জিনেরা ছিল তাদেরকে এই বিষয়টি বলেন। তখন জিনেরা কথা দেয় ওই দুষ্টু জিনকে শাস্তি দেবেন। তখন কি হয়, ওই জিনেরা ওই দুষ্টু জিনকে ওই গাব গাছের, ছোট গাব গাছ যেটা ছিল আর কি, ওই ছোট গাব গাছেই তাকে বেঁধে রাখে। মানে সে ওইখান থেকে নিচেও নামতে পারবে না, উপরেও যেতে পারবে না, কোনো দিকে যেতে পারবে না, আবার কাউকে বিরক্তও করতে পারবে না। এইভাবে 10 থেকে 15 বছর চলে যায়। এর মধ্যে কোনো সমস্যা হয় না, একদম কিচ্ছু না, একদম স্বাভাবিক। এর মধ্যে যেটা হয় সেটা হলো হাজী সাহেব বার্ধক্যজনিত কারণে মারা যান। এরপর থেকে নতুন আরও একটি সমস্যা দেখা দেয়। তার প্রেক্ষাপটটা একটু বর্ণনা করি। সেটি হলো যে হাজী সাহেবের মৃত্যুর 2 থেকে 3 বছর পর তার ছেলেরা নতুন করে ঘর উঠানোর জন্য তার বাড়ির বড় যেই গাব গাছটি ছিল, যেটি অনেক পুরাতন, ওই গাছটি কাটার চিন্তা করে। তখন কাঠুরিয়াও ঠিক করা হয়। এখন প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু চিন্তা করতে পারি যে আচ্ছা, হাজী সাহেব উনি গাছটি কাটলেন না, তারপর ওনার ছেলেপেলেরা কেন কাটলো? ওই গাছে কি এমন কিছু ছিল, মানে এমন কিছু ছিল এটা কি ওনার ছেলেপেলেরা জানতো না? না প্রিয় লিসেনার্স, জানতো না। এবং কেন জানতো না এটা আমরা একটু পরে জানতে পারবো। তো ওই ছেলেমেয়েরা তারা এটা কাটার সিদ্ধান্ত নেয়। তখন কাঠুরিয়া ঠিক করা হয়। কাঠুরিয়া স্বপ্নে দেখে
লম্বা সাদা দাড়িওয়ালা কেউ তাকে বলছে, বাবা তুমি কিন্তু এই গাছটা কেটো না, কাটলে ভালো হবে না। তো পরদিন কাঠুরিয়া তার বউকে বলে যে আজকে তো আমার গাছ কাটতে যাওয়া দরকার, আমি তো স্বপ্নে এই জিনিসটা দেখলাম। তখন এই কাঠুরিয়ার বউ তাকে সাফ বলে দেয়, খবরদার তুমি গাছ কাটবে না, এক্ষুনি গিয়ে তাদেরকে না করে দাও, এসব ঝামেলায় আমরা জড়াবো না। তারপর সে গিয়ে ওই হাজি সাহেবের ছেলেকে না করে দেয়। একই রকম ঘটনা প্রায় ৬-৭ জন কাঠুরিয়া ঘটায়। সবাই অর্ডার নিয়ে যায় যে আমি আসবো, পরে এসে বলে যে না, গাছ কাটবো না। এমনও হয়েছে যে অ্যাডভান্স টাকা দিয়েছে হাজি সাহেবের ছেলেরা, তারপরে অ্যাডভান্স টাকা ফেরত দিয়ে গেছে। তো ঘটনাটা কি এটা উনি বুঝতে পারতেন না। পরে একজন কবি ওই কাঠুরিয়াকে যখন খুব জোরাজোরি করে ধরেন, তখন বলেন যে এরকম একটা স্বপ্ন দেখেছি, কেউ একজন এসে বলছে। তখন এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল, ওই গ্রামেরই একজন মানুষ তাকে ফকির বলে। আসলে উনি ফকির না, ওনার বংশ ফকির, এমনি তার আর্থিক অবস্থা ভালো, দরিদ্র না আবার ধনীও না, আর্থিক অবস্থা ভালো এমন একজন লোক। তো সে এই কথাগুলো শুনে খুব হাসি ঠাট্টা করতেছে। এখন ওই কাঠুরিয়া বলে যে ভাই তুমি যদি পারো তো তুমি গাছটা কাটো না, এসব নিয়ে হাসি তামাশা করার দরকার কি। তখন সে আবার হাসতে হাসতে বলে, হাজি সাহেবের ছেলে যদি আমাকে দ্বিগুণ টাকা দেয় তাহলে আমি গাছটা কেটে দেব। তখন হাজি সাহেবের ছেলে এই কথাটা শুনে বলে যে ভাই তোমার গাছ কাটতে হবে না, থাক, অনেক প্রফেশনাল কাঠুরিয়াই এটা পারলো না, আর তুমি তো কাঠুরিয়া না, তোমার এই গাছ কাটার ঝামেলা করার দরকার নেই। তখন ওই ফকির বলে যে আপনার কোনো টেনশন করতে হবে না, আসছে সোমবার আমি এই গাছটি কেটে ফেলব। তখন হাজি সাহেবের ছেলে সে বলে যে না থাক, এমনিতে বিভিন্ন সমস্যা আছে, যেহেতু আমার বাবাও কাটেনি, থাক না গাছ থাক, আমরা গাছটা না কাটি। ঘটনাটি আমরা এখানেই শেষ করছি। এই ঘটনার দ্বিতীয় পর্ব আমরা পরের ভিডিওতে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।